ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে জন এলিয়াট ড্রিঙ্কওয়াটার বেথুন। তো জন এলিয়াট ড্রিঙ্কওয়াটার বেথুন, তার জন্মসাল হচ্ছে 1801, তার মৃত্যুসাল হচ্ছে 1851। তো বাংলার স্ত্রী শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের পরে যে নামটা সবথেকে বেশি জনপ্রিয় তিনি হচ্ছেন বেথুন। তো এই বেথুন কে ছিলেন? বেথুন ছিলেন বেসিক্যালি বড়লাটের শাসন পরিষদের আইন সদস্য, আর তার সাথে বাংলা শিক্ষা কাউন্সিলের সভাপতিও ছিলেন বেথুন। তো স্ত্রী শিক্ষা প্রসারের জন্য তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন। হিন্দু সমাজে প্রবল বাধা নিষেধ থাকা সত্ত্বেও তিনি 1849 খ্রিস্টাব্দে 7ই মে সম্ভ্রান্ত হিন্দু ঘরে মেয়েদের জন্য তৈরি করলেন হিন্দু বালিকা বিদ্যালয়। তো সেই সময় তার এই কাজে সঙ্গী যারা ছিল তারা হলেন রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মদন মোহন তর্কালঙ্কার প্রমুখ বিখ্যাত ব্যক্তিরা। এই বিদ্যালয়টি যখন শুরু হলো তখন সেই সময় ছাত্রী ছিল মাত্র 21 জন। তাদের মধ্যে 2জন ছাত্রী ছিলেন মদনমোহন তর্কালঙ্কারের 2 কন্যা। তারা হলেন ভুবনমালা ও কুন্দমালা। তো ভুবনমালা ও কুন্দমালা এই 2জন ছিলেন মদনমোহন তর্কালঙ্কারের 2জন কন্যা। তারা প্রথম দিকে এই বিদ্যালয়ে ছাত্রী ছিলেন। বললাম যে 21 জন ছাত্রী ছিলেন, তাদের মধ্যে এই 2জনও ছিল। এই মদনমোহন তর্কালঙ্কার শুধুমাত্র নিজেদের মেয়েকেই স্কুলে পাঠাননি, তার সাথে তিনি নিজেও এই স্কুলে পড়াতেন। আর স্কুলকে পাঠোপযোগী করে তোলার জন্য কয়েকটি বাংলা পুস্তকও মদনমোহন তর্কালঙ্কার রচনা করেছিলেন। এরপরে 1850 সালের ডিসেম্বর মাসে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন, তারপর 1851 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বেথুনের মৃত্যু হয়। বেথুন সাহেবের মৃত্যু হয়। এই মৃত্যুর আগে পর্যন্ত তার যে অস্থাবর সম্পত্তি সবই তিনি এই স্কুলের নামে দান করে যান। তাই জন্য বেথুন সাহেব তিনি বাংলার স্ত্রী শিক্ষা প্রসারের জন্য একটি উল্লেখযোগ্য নাম হিসাবে এখনও সমাদরে সমৃদ্ধ হন। নেক্সট যে টপিক সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশ। তো বাংলাদেশে যে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার অধ্যয়ন ও অধ্যাপনার জন্য 1822 সালের 21শে জুন কলকাতায় তৈরি হয় স্কুল ফর নেটিভ ডক্টরস। এখানে কি হতো? এখানে বাংলা ভাষার মাধ্যমে চিকিৎসাবিদ্যার পাঠ দেওয়া শুরু হয়। এরপরে 1826 খ্রিস্টাব্দ থেকে সংস্কৃত কলেজে আয়ুর্বেদ এবং তার সাথে কলকাতা মাদ্রাসায় ইউনানি শিক্ষার ব্যবস্থাও শুরু হয়। 1833 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিং এই 3টে প্রতিষ্ঠানে শিক্ষার মান যাচাই করার উদ্দেশ্যে তিনি সিজি গ্র্যান্ড এনার নেতৃত্বে একটি কমিশন তৈরি করেন। এই কমিশন একটা রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ওপর ভিত্তি করে বড়লাট 1835 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি এক নির্দেশনামা জারি করে। সেখানে উল্লেখ করে এই 3টি শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা বিদ্যাচর্চা বন্ধ করতে হবে এবং তার সাথে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথাও তিনি ঘোষণা করেন। এইভাবে 1835 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে যে প্রথম অধ্যক্ষ ছিলেন, নামটা মনে রাখবে, তিনি হচ্ছেন ডক্টর জোসেফ ব্রামলি। প্রথম দিকে এই প্রতিষ্ঠানের কাজ শুরু হয়, তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 49। এরপর প্রথম দিকে কোনো মুসলিম ছাত্রকে পাওয়া যায়নি। শুধুমাত্র যারা দেশীয় অধ্যাপক ছিলেন, সংস্কৃত কলেজের আয়ুর্বেদের অধ্যাপক এবং পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে শিক্ষাপ্রাপ্ত মধুসূদন গুপ্ত। শুরুতে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানকে কিছু বাধার সম্মুখীন হতে হয়। যারা শিক্ষার্থী তাদের পক্ষে শবব্যবচ্ছেদ অপরিহার্য করা হলো, কিন্তু কিছু সামাজিক কুসংস্কার ছিল হিন্দু সমাজে, তার জন্য কিছু ছাত্ররা এই শবব্যবচ্ছেদ করতে অরাজি হয়েছিল। ডেভিড হেয়ার, দ্বারকানাথ ঠাকুর প্রমুখের ব্যক্তিগত চেষ্টায় 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি প্রথম ভারতীয় মধুসূদন গুপ্ত এই শবব্যবচ্ছেদ করেন। নামটা মনে রাখবে, 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি প্রথম ভারতীয় মধুসূদন গুপ্ত শবব্যবচ্ছেদ করেন। তো ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী হিসাবে মধুসূদন গুপ্তের নামই বিবেচিত হয়। এরপর 1837 খ্রিস্টাব্দে মোট 60টি মৃতদেহ 1838 সালে 60টা থেকে বেড়ে হলো 120টা এবং 1844 সালে 500টারও বেশি মৃতদেহকে শবব্যবচ্ছেদ করা হয়। এরপর 1839 সালে কলেজের সম্পাদক ডক্টর ওয়াইজ তিনি 8 জন ছাত্রকে নিয়ে চিকিৎসাবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে ইউরোপে পাঠাবার প্রস্তাব করেন।
সেদিন তখন তিনি প্রথম দিকে কোনো ছাত্র পাননি। 1844 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বিলেতি যাওয়ার সময় দুটো ছাত্রকে পান, যারা চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য তার সাথে বিলেতে যেতে রাজি হয়। এইভাবে ছাত্র সংখ্যা বাড়ে। ইতিমধ্যে কলকাতা, ঢাকা প্রভৃতি জায়গাতে মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হতে থাকে। এরপর 1875 সাল থেকে বাঙালি মেয়েরাও চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হয়। সেদিন প্রথম দিকে তাদের শিক্ষার অনুমতি মেলেনি। 1883-তে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম অনুমতি পান। কাদম্বিনী গাঙ্গুলি। 1884 সালে ভার্জিনিয়া মেরি মিত্র ও বিধুমুখী বসু এই দুজন মেডিকেল কলেজে ভর্তি হন। তারপর মেয়েদের এই চিকিৎসা বিজ্ঞানে পড়ার জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তারপরের টপিকটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশ। তো প্রথম 1857 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বলে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ এই তিনটে প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বড়লাট এই আইনে একটি স্বাক্ষর দেন, সেটি 24শে জানুয়ারি। এই কারণে 24শে জানুয়ারিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে মনে করা হয়। এই সময় সারা পূর্ব ভারত, উত্তর ভারত ও মধ্য ভারতের একটা বড় জায়গা এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম জোন্স কেলভিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে নিযুক্ত হন। তো যখন শুরু হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল যে অধীনস্থ ও অনুমোদিত স্কুল ও কলেজে পাঠরত যারা ছাত্র আছে তাদের পরীক্ষা গ্রহণ, উত্তীর্ণদের সার্টিফিকেট ও ডিগ্রি দেওয়া। কিন্তু সেদিন এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 7টি সরকারি, 6টি মিশনারি ও 14টি বেসরকারি কলেজ ছিল, অর্থাৎ মোট কলেজের সংখ্যা ছিল 27টি। এরপরে এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 জন। এখানে উত্তীর্ণ হয় মাত্র দুজন। এই দুজনের মধ্যে একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। কোশ্চেনটা আসতেই পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কে ছিলেন? উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর 26 বছর পর 1883 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েট হন। একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলি আর দ্বিতীয় নম্বর মহিলা হলেন চন্দ্রমুখী বসু। তো এইভাবে শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে থাকে। 1881-82 এই সময় সারা দেশে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 3916টি। তারপর 1901 থেকে 2 সালে সেই সংখ্যাটা বেড়ে হয় 5124। 1882 খ্রিস্টাব্দে টোটাল কলেজের সংখ্যা ছিল 72টা। 1901 সালে তা বেড়ে হয় 145। তো শিক্ষার উন্নতিকল্পে বহু ব্যক্তি এগিয়ে আসেন। শিক্ষা ও গবেষণার প্রসারে তারা বহু টাকা পয়সা দেন এবং পদক ও পুরস্কার ও বক্তৃতামালার ব্যবস্থা করেন। 1868 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের ধনী ব্যবসায়ী সেই সময় ছিলেন প্রেমচাঁদ রায়চাঁদ। তিনি এগিয়ে আসেন এবং তার নামে PRS বা প্রেমচাঁদ রায় স্কলারশিপের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে ঈশান স্কলারশিপ, গ্রিফিথ মেমোরিয়াল প্রাইজ, স্যার আশুতোষ স্বর্ণ পদক, এইভাবেই শত শত পুরস্কার ও বৃত্তি শুরু হয়ে গিয়ে থাকে। এরপরে আসছে আশুতোষ মুখোপাধ্যায়ের কিছু ভূমিকা রয়েছে। প্রথম 1906 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। তার আমল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ হিসাবে গণ্য করা হয়। এই সময় দ্বারভাঙা হলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার স্থাপিত হয়। দ্বারভাঙা হল এখনও আছে। তোমরা চাইলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেও আসতে পারো, বা তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তো দ্বারভাঙা হলের সাথে তোমাদের পরিচিতি হবে। এরপর 1908-এ বিশ্ববিদ্যালয় ছাপাখানা তৈরি হয়। 1909 বিশ্ববিদ্যালয়ে প্রথম আইন কলেজ তৈরি হয়। 1914-তে বিজ্ঞান কলেজও স্থাপিত হয়। এরপর কারা উল্লেখযোগ্য ব্যক্তি যারা এখানে পড়াশোনা করেছেন? উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে অনেকের নাম আছে, যেমন দেশ আর ভারতের বাইরে থেকেও বিভিন্ন স্বনামধন্য পণ্ডিত ব্যক্তিরা এসে এখানে পড়াশোনা করেছেন আর অধ্যাপক পদেও নিযুক্ত হয়েছিলেন। যেমন মাদ্রাজি অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কটরামন, দাক্ষিণাত্য থেকে এসেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহারাষ্ট্রের দেবদাস রামকৃষ্ণ ভান্ডারকর, আর জাপানি পণ্ডিত কিমুরা, সিংহলে শ্রমক সিদ্ধান্ত প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিরা এখানে এসে পড়িয়েছেন। এভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অস্তিত্ব রেখে গেছে, যেভাবে অনেক বিখ্যাত ব্যক্তিরা তাদের পদধূলি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
এরপরে টপিক হচ্ছে 19 শতকের বাংলা সমাজ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো 19 শতকে হিন্দু সমাজে সেই সময় নানা কুসংস্কারের বিদ্য ছিল। বাল্যবিবাহ ছিল, বহুবিবাহ, কন্যাপণ, সতীদাহ, কৌলীন্য প্রথা, জাতিভেদ, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ, এই সমস্ত কিছু ছিল সেই সময় সমাজে খুব সাধারণ বিষয়। তো পাশ্চাত্য শিক্ষা ও নবজাগরণের প্রভাবে এইসব অনাচারের বিরুদ্ধে ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যায় পুরো দেশে, এবং বেশ কিছু স্বাধীনচেতা মানুষ ও প্রতিষ্ঠান এগুলোর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসেন। তো রামমোহন রায় তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ, ডিরোজিও আর তার অনুগামী দ্বারা পরিচালিত নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, এটা ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও আরও কিছু ব্যক্তি এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তো প্রথমে রামমোহন রায় কী করেছিলেন? রামমোহন রায়, আর তোমরা জানো রামমোহন রায় হচ্ছেন আধুনিক ভারতের প্রথম জাগ্রত মানুষ। তো রাজা রামমোহন রায় হিন্দু সমাজ ও ধর্মের প্রচলিত কুসংস্কার, অনুষ্ঠান, সর্বস্বতা, লোকাচার বা পুরোহিততন্ত্রের মূঢ় আচরণ তিনি প্রথমে মানতে পারেননি। তো এসবের প্রতিবাদে ও যথার্থ হিন্দু সমাজ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য 1828 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠিত করলেন ব্রাহ্ম সভা। তো ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠিত হয় কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠিত করেছিলেন? রামমোহন রায়। এটারই পরবর্তীকালে নাম হয় 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ। তো রামমোহন সংস্কারমুখী যুক্তিবাদী মন ছিল তার। তিনি হিন্দু সমাজে এই প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলীন্য প্রথা, জাতিভেদ, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন যেগুলো বললাম, এইগুলো তিনি মেনে নিতে পারেননি। তো তার জন্য এই সব কুপ্রথার বিরুদ্ধে তিনি বিদ্রোহী হয়ে ওঠেন। এগুলো নিবারণের জন্য তিনি সংবাদপত্রের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হন। 1818 খ্রিস্টাব্দে তিনি নিজের জীবন তুচ্ছ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং জনমত গঠনে তিনি আগ্রহী হন। তো হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি একটা জিনিস প্রমাণ করেন যে সতীদাহ প্রথা হচ্ছে ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয়। তার আন্দোলনের প্রভাবে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ করার জন্য এক আইন পাশ করেন। তো কত সালে? 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিবারণ করার জন্য একটি আইন পাশ করেন। কেবলমাত্র এই কুপ্রথার হাত থেকে নারীর জীবন রক্ষাই নয়, মর্যাদা সহকারে এই নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরিকল্পনাবদ্ধ হন। তিনি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী ছিলেন। বিধবার পুনর্বিবাহ। এরপরে আসে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা। তো রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল 1833 খ্রিস্টাব্দে। সেই সময় ব্রাহ্ম সমাজ কিছুটা স্তিমিত হয়ে পড়ে, কিন্তু তারপর তার সুহৃদ দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান ও ব্রাহ্ম আন্দোলনের নতুন প্রাণের সঞ্চার করেন। তার চেষ্টায় ব্রাহ্ম সমাজের আদর্শ নানা জায়গায় বিস্তৃত হয়। তার উদ্যোগে স্থাপিত হয় তত্ত্ববোধিনী সভা 1839 সালে, তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে। এগুলি বাংলা শিক্ষা, সমাজ ও সাংস্কৃতিক জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে। তার আমলে ব্রাহ্ম সমাজ শিক্ষা বিস্তার ও বিধবা বিবাহ প্রচলন ও বাল্যবিবাহ, বহুবিবাহ নিবারণ ও অন্যান্য সামাজিক কুপ্রথা দূর করার জন্য কর্মসূচি গ্রহণ করে। তারপরে আসছে কেশবচন্দ্র সেনের কথা। তো 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং তারপর ব্রাহ্ম আন্দোলনে নববলে বলীয়ান হয়ে ওঠেন। নীতিগত কারণে তিনি 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ও তার অনুগামীরা ব্রাহ্ম সমাজ থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয়। তারপর তাঁরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন 1866 খ্রিস্টাব্দে। এই কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, অসবর্ণ বিবাহ, সুলভ সাহিত্য প্রচার, নৈশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, পতিতা মেয়েদের উদ্ধার ও নানা জনহিতকর কার্যাবলীর পক্ষে এবং বাল্যবিবাহ, মদ্যপান, পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। এই ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলেই 1872 খ্রিস্টাব্দে সরকার বিখ্যাত 3 আইন পাশ করেন এবং তার দ্বারা বিবাহকে নিষিদ্ধ করা হয় ও বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা হয়। তো সেদিন কেশবচন্দ্রকে কিছু তরুণ সাহায্য করতে এগিয়ে আসেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিবনাথ শাস্ত্রী, রামকুমার বিদ্যারত্ন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, শশীপদ বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্রনাথ বসু প্রমুখ তরুণ ব্যক্তিরা এগিয়ে আসেন। এরই মধ্যে কয়েকটি নীতিগত প্রশ্নে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের অভ্যন্তর এক প্রবল বাকবিতণ্ডার সূচনা হয়। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস প্রমুখ কেশবচন্দ্রের সঙ্গ ত্যাগ করে 1878 খ্রিস্টাব্দে 15ই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন।
নেক্সট টপিক হচ্ছে কি ব্রাহ্ম সমাজের অবদান কী আছে। তো ভারতীয় জনজীবনে ব্রাহ্ম সমাজের যথেষ্ট বড় অবদান ছিল। প্রথমত কি কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা, কুসংস্কারকে নিগড়ে আবদ্ধ রক্ষণশীল হিন্দু সমাজের বুকে ব্রাহ্ম সমাজই প্রথম সার্থক আঘাত হানে। নারী স্বাধীনতা, নারী মর্যাদা প্রতিষ্ঠা, অসবর্ণ ও বিধবা বিবাহ প্রচলন, শিক্ষা বিস্তার, অস্পৃশ্যতা নিবারণ, বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ, মদ্যপান নিবারণ, পর্দা প্রথা রোধ প্রভৃতি কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রাহ্ম সমাজের। মূলত এই ব্রাহ্ম সমাজের প্রভাবেই বিখ্যাত 3 আইন পাশ করে বাল্যবিবাহ ও পুরুষের বহু বিবাহ রোধ করা হয় ও বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা হয়। এদের আন্দোলনের ফলেই ধীরে ধীরে হিন্দু সমাজে কুসংস্কারগুলি বিলুপ্ত হতে থাকে। সাধারণ মানুষ ও শ্রমজীবীদের দুর্দশা লাঘবেও ব্রাহ্ম সমাজ যথেষ্ট উদ্যোগী ছিল। এ বিষয়ে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, রামকুমার বিদ্যারত্ন, শশীপদ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী ও কৃষ্ণকুমার মিত্রের নাম উল্লেখযোগ্য। 1860 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত করেন সঙ্গত সভা। এই সঙ্গত সভা কী কাজ করত? এই সঙ্গত সভা নিপীড়িত মানুষদের জন্য জনসেবার আদর্শ প্রতিষ্ঠিত করে। ব্যক্তি স্বাধীনতা, জাতীয় ঐক্য, মানুষের মর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠানগুলির যে গণতন্ত্রীকরণের কথা বলেছিল ব্রাহ্ম সমাজ, সেটাই জনমনে এক নতুন চেতনা সঞ্চার করে। তো এত বড় অবদান ছিল সেই সময় ব্রাহ্ম সমাজের। তারপর আসছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। আচ্ছা, এই যে স্ত্রী শিক্ষা বিস্তার ছাড়া 19 শতকে আরেকটা উল্লেখযোগ্য অবদান হলো কি স্ত্রী জাতির উন্নতির জন্য কিছু সংস্কারমূলক কাজ হয়। তার মধ্যে প্রথম সবথেকে বড় কাজ ছিল সতীদাহ প্রথা নিবারণ। তো সতীদাহ প্রথা হচ্ছে কি কোনো মহিলা যদি স্বামী মারা যায় তো মৃত স্বামী জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা। এটাকেই কি বলা হয়? সতীদাহ প্রথা, বা এটাকে সহমরণ প্রথাও বলা হয়ে থাকতো। তো প্রাচীন শাস্ত্রগ্রন্থে এর উল্লেখ ছিল যে সমাজে সব মানুষ কিন্তু এই নিষ্ঠুর ও হৃদয়হীন প্রথাকে মানতে পারেনি। তো এর কারণে এর বিরুদ্ধে কিছু প্রতিবাদও উঠতে থাকে। তো ভারত ইতিহাসের মধ্যযুগে মোহাম্মদ বিন তুগলক, আকবর, জাহাঙ্গীর তারাও এর বিরোধিতা করেন। শিখ গুরু অমর দাস, মারাঠা শাসিকা অহল্যা বাই এবং কিছু পেশোয়ারা তাদের রাজ্যের অভ্যন্তরে এই প্রথাকে নিষিদ্ধ করেন। 19 শতকের আগে এই প্রথা রদ করার জন্য তেমন কোনো সুসংবদ্ধ উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই সময় কিছু সরকারি পদক্ষেপ, খ্রিস্টান মিশনারি তাদের উদ্যোগ ও আলোকপ্রাপ্ত ভারতীয় জনমতের সমন্বয়ের ফলে এই প্রথা বিলুপ্ত হয়। শ্রীরামপুরে ডেন, চুঁচুড়ার ওলন্দাজ ও চন্দননগরের ফরাসিরা তাদের অধিকৃত অঞ্চলে এই প্রথাকে নিষিদ্ধ করে। এইসব অঞ্চলের মানুষরা এই অঞ্চলের বাইরে গিয়ে সহমরণ অনুষ্ঠান করে এবং ধর্মের নামে দেশ জুড়ে যে নারী মেদ যজ্ঞ চলছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হন। 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি সরকারি রিপোর্টে সতীদাহের একটি হিসেব পাওয়া যায়। তো এই সরকারি হিসেবে বলা হয় যে এই সরকারি হিসেবে যেটা তথ্যটা পাওয়া গেছিল, তো যে সমস্ত মহিলাকে সতীদাহ প্রথার অংশ হতে হয়েছিল তার সংখ্যা ছিল যথেষ্ট বেশি। কিন্তু এই সরকারি ক্রুরতা সম্পর্কে সচেতন থাকলেও দেশবাসীর ধর্মে তারা হাত দিতে রাজি ছিল না। তো লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো প্রমুখ বড় লর্ডরা এই প্রথার বিরোধী হলেও তারা কিন্তু তেমন কিছু করতে পারেননি। তো এই সতীদাহ প্রথা নিবারণে সবথেকে বেশি যার ভূমিকা ছিল তিনি হলেন রাজা রামমোহন রায়। তো 1818 খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলন যে শুরু করলেন তার আগে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও ঘোষণা করেন যে সহমরণ সম্পূর্ণভাবে বিধবার ইচ্ছাধীন। তিনি যে এটা বলেছিলেন এর পিছনেও তেমন কোনো শাস্ত্রীয় নির্দেশ ছিল না। তো রামমোহন প্রতিষ্ঠিত করেন আত্মীয় সভা। তার যে সম্পাদক ছিলেন 1818 খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথার বিরোধিতা করেন ও ইংরেজি ও বাংলা ভাষায় দুটি পুস্তিকা প্রকাশ করেন। তো এই দুটি পুস্তিকা মনে করা হতো রামমোহনেরই রচনা। 1818 খ্রিস্টাব্দে আগস্ট মাসে লর্ড হেস্টিংস ভারতের বড়লাট হয়ে এসে সতীদাহ প্রথা নিবারণের উদ্দেশ্যে রামমোহনের উদ্যোগে তার কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। তো অ্যাট লাস্ট 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর বড়লাট লর্ড বেন্টিং আইন করে এই নিষ্ঠুর প্রথাকে ভারত থেকে তুলে দেন। তো এটাই হচ্ছে কি সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায় ও লর্ড বেন্টিং, যিনি 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথাকে ভারত থেকে পুরোপুরি মুছে দেন। এর পরের পার্টটা শুরু করব পরের দিন। তো তোমরা আমার ভিডিওতে কতটা বুঝতে পারছো বা কোথায় কোথায় তোমাদের মনে হচ্ছে চেঞ্জ করা দরকার আমাকে বলো। আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের স্কুলের নাম, তোমাদের নিজেদের নাম কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটাকে অবশ্যই একটি লাইক
লাইক করে দিও। তোমরা বন্ধুদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আর আস্তে আস্তে বাকি সাবজেক্টগুলো নিয়েও ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।